শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু এবং আজকে আমার অতিথি আমাদের খুবই পরিচিত মুখ, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সচিব ডক্টর এটিএম শামসুল হুদা। ডক্টর হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি। স্যার, আপনার তো অনেক পরিচয়। আপনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং আপনার হাত দিয়েই খুব সংকটকালীন সময়ে একটা নির্বাচন হয়েছিল এবং এখন আমরা যে ন্যাশনাল আইডি কার্ডটা ব্যবহার করি সবার, সেটি আপনার উদ্যোগে এবং আপনার সময়ে করা। এর পাশাপাশি আপনি গুলশান সোসাইটির চেয়ারম্যান, আপনি সম্প্রতি গঠিত হওয়া সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বিগ্ন নাগরিক যে কমিটি, সেটির আহ্বায়ক। অনেক পরিচয়। এই পরিচয়ের শুরুটা নিশ্চয়ই একজন শিশু শামসুল হুদা দিয়ে। ফলে আমরা আপনার শৈশবের গল্প শুনতে চাই। আপনার বাড়ি ফরিদপুরে। জি, আপনাদের শৈশবটা কেমন ছিল ওই সময়ে? খুবই সুন্দর এবং মধুর ছিল। তখন তো আপনার দেশে বিশেষ করে গ্রামীণ পরিবেশ তো অত্যন্ত সুন্দর ছিল। এত দেশে লোক ছিল না, অনেক পরিচ্ছন্ন ছিল। তারপরে দেশে যেমন আমরা যে প্রত্যহ যে খাবারগুলি গ্রহণ করতাম তার মধ্যে এরকম ভেজাল ছিল না, সব ফ্রেশ জিনিস। এবং মফস্বলে স্কুলগুলি অত্যন্ত শক্তিশালী ছিল। এখন যেমন আপনার মফস্বলে স্কুল খুবই দুর্বল, সেখানে আপনার উপযুক্ত শিক্ষক থাকেন না, ইনফ্রাস্ট্রাকচারগুলি সেভাবে আপনার মেনটেন হয় না। সব কিছুর কনসেন্ট্রেশন ঢাকায় অথবা বড় শহরগুলিতে। কিন্তু তখন আপনার শিক্ষা ব্যবস্থাটা জেলা এবং মহকুমা শহর ভিত্তিক ছিল। আপনার স্কুলের গল্প শুনতে চাই। আমি প্রথম দিকে আপনার আমার পিতা আপনার সরকারি চাকরি করতেন এবং সেই সুবাদে তাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছে। সুতরাং আমার ঠিক মনে নেই, বেশ কয়েকটা স্কুলে বিভিন্ন জায়গায় উপজেলা লেভেল স্কুলে পড়াশোনা করেছে। তারপরে ফাইনালি উনি চাকরি ছেড়ে দিয়ে পার্মানেন্টলি যখন ফরিদপুর শহরে উনি বসবাস করা শুরু করলেন এই ক্লাস 5 থেকে, তখন থেকে আমি জেলা স্কুলের ছাত্র। তারপরে আপনারা যখন কলেজ পড়ছেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসলেন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি এই সব কিছু আপনাদেরকে খানিকটা নিশ্চয়ই আলোড়িত করতো। নিশ্চয়ই, কারণ আমরা যখন আসলাম বিশ্ববিদ্যালয়ে তখন ওই আইয়ুব খানের শাসনামল চলছে এবং তখন ওই আইয়ুব খান একটা শিক্ষা কমিশন রিপোর্ট তৈরি করেছিলেন, যেটা খুবই রিগ্রেসিভ একটা রিপোর্ট ছিল এবং ওইটার বিরুদ্ধে তখন কিন্তু ছাত্র সমাজ একদম ভীষণভাবে আপনার ক্ষিপ্ত হয়ে গেল এবং ওটার বিরুদ্ধে তখন আন্দোলন হচ্ছিল। আর সামগ্রিকভাবে আপনার স্বৈরাচার, তার বিরুদ্ধে তো একটা আন্দোলন ছিলই। উনি যে বেসিক ডেমোক্রেসি সিস্টেম যেটা তৈরি করেছিলেন ওনার ক্ষমতাকে স্থায়ী করার উদ্দেশ্যে, সেইটার বিরুদ্ধেও তখন আন্দোলন হচ্ছিল। এবং এর সাথে সাথে কিন্তু তখন মানে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন, যেটা 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছিল, সেটাও আপনার এই যে বঙ্গবন্ধুকে তারা এই আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করে প্রহসনের কেস করতে লাগলো, এইগুলিও কিন্তু ওর সাথে যুক্ত হতে শুরু করলো। এবং তখন বাংলাদেশের ছাত্র রাজনীতিটা খুবই স্বচ্ছ ছিল এবং এই ছাত্রনীতি ইস্যুভিত্তিক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আপনি পড়তেন এবং আপনার হল ছিল সলিমুল্লাহ মুসলিম হল, যেটা আপনার খুব কাঙ্ক্ষিত হলও ছিল। এবং সেখানে আপনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন ছাত্র সংসদ নির্বাচন, ডক্টর ফরাসউদ্দিন, আপনাদের বন্ধু মানুষ, আপনারা একসঙ্গে গিয়ে ভোট দিলেন। এই জিনিসগুলো এই সময়ে এসে খানিকটা সাপনিক মনে হয় কিনা? হ্যাঁ, এখন তো আর ওই রকম নাই। এখন তো আপনার এই যে প্রতিদ্বন্দ্বিতাটা অনেকটা বিদ্বেষমূলক এবং কোনো সময় হিংসার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তখন এরকম ছিল না। আর তাছাড়া আমাদের তো তখন ছিল যে এটা আপনার ইলেকশন একটা হচ্ছে, এটা একটা স্পোর্টসের মতো। এটা ঠিক আছে, যিনি জিতবেন, যে জিততে পারবে না, জিতবে না। এটার মধ্যে তো কোনো জীবন মরণ সমস্যা কিছু নেই। ফলে তখন হেরে গেলে খুব বেশি না কোনো খুব একটা অসুবিধা এরকম আমাদের বহু আগে আমরা দেখছি। আমরা যে বছর আসলাম সেই বছর থেকে আমরা 4টা ইলেকশন দেখলাম। তো 4 বছর ছিলাম, 3 বছর অনার্সে, 1 বছর এমএতে, 4টা ইলেকশন পার করেছি। কোনো সময়ও আমরা দেখি নাই যে এই হার জিতের রূপটায় আপনার কোনো কি বলবো বিবাদ কিংবা বিসংবাদ কিংবা বৈরিতা এইগুলি দীর্ঘস্থায়ী। আপনার সাময়িক হয়তো 2-4 দিন কিছুটা থাকে।
আপনি যখন হেরে গেলেন, ডক্টর ফরাসউদ্দিন কিছু ভোটে জিতে গেলেন, তখন আপনার অনুভূতি কেমন ছিল, বা খুব খারাপ লাগছিল, না মানে খারাপ বা ওনাদের প্রতিক্রিয়া কেমন ছিল যারা জিতেছিল? না, ওইরকম যে একটা করে আপনার একজনকে হেয় প্রতিপন্ন করা কিংবা একটা আনন্দ উল্লাস করা ওইভাবে না, সেরকম কিছু আপনার ছিল না। এবং আমরা খুব সহসাই এই জিনিসটা আমরা ভুলে গেলাম যে একটা নির্বাচন হয়েছিল এবং একজন আমার বিরুদ্ধে ছিলেন সে জিতে এবং উনি গেছে। জিতলেন আর আমি হেরে গেলাম, এটা নিয়ে আপনার কোনো ই ছিল না। আমরা উই কন্টিনিউ টু বি গুড ফ্রেন্ড। ইতিহাসে এমএ করার পরে আপনার কর্মজীবন শুরু হলো। পরে আপনি আবার বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসটা কেন চলে গেলেন? না, ওটা অ্যাকচুয়ালি আমার কিন্তু টার্গেট টাই ছিল। ওটা যে আমি ছেড়ে আমি ক্যারিয়ার প্ল্যানের মধ্যেই ছিল যে আলটিমেটলি আমি সিভিল সার্ভিসেই যাব। ওটা আমি জয়েন করলাম, একটা হলো যে অফার পেলাম, আর দ্বিতীয় হলো যে ওটা আমি দেখলাম যে আমার এই পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই সুবিধা হয়। কারণ এই সিভিল সার্ভিসটা খুব কঠিন পরীক্ষা ছিল, মানে সারা পাকিস্তানব্যাপী কম্পিটিশন, তো মাত্র 30টা পদ সিএসপি, এই 30টা পদের জন্য আপনার 2 লাখ 2.5 লাখ লোক আপনার কম্পিট করছে, এবং অল দি বেস্ট বয়েজ মানে পাকিস্তানি সিস্টেমে। আবার কেউ কেউ হয়তো অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করছে, তাদের জন্য আপনার এখানে লন্ডনে এবং ওয়াশিংটন ডিসিতে আলাদা সেন্টার ছিল। হ্যাঁ, না, এবং তারাও আপনার এত অ্যাট্রাক্ট, তখন তো আপনার এত অপরচুনিটি ছিল না। আজকাল যেটা দেখছেন আপনি যে ভালো লেখাপড়া করে প্রচুর আপনার প্রাইভেট সেক্টরে অনেক উচ্চ বেতনে চাকরি আছে, তখন সেটা ছিল না। তখন তো এগুলি ছিল না। তো পরে আপনি সিএসপি হলেন এবং সর্বোচ্চ পদ সচিব হলেন, হয়ে চাকরি থেকে অবসর নিলেন। আপনার সেই গল্প আমরা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো ডক্টর এটিএম শামসুল হুদার সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরলাম আবারও। চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম ডক্টর এটিএম শামসুল হুদার সঙ্গে। আপনি তো পরে সেই স্বপ্নের সিএসপি হয়ে গেলেন এবং তারপরে তো নানা রকম অভিজ্ঞতা আপনার। আমরা আপনার অভিজ্ঞতাকে 3 ভাগে ভাগ করতে চাই। একটা ভাগ হচ্ছে পাকিস্তান আমল, আর একটা ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন, আর একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। প্রথমে পাকিস্তান আমলের কোনো একটা সবচেয়ে বড় যে ঘটনাটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে সিএসপি থাকাকালীন, সেই ঘটনা শুনতে চাই। ঘটনা না, একটা বিষয় যেটা দেখি সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামাজিক যে আপনার বিভাজন, যেটা এটা খুবই প্রকট। যেমন এখানে আপনার প্রশাসনটা খুবই কিন্তু জনমুখী হতে হয় এবং পাবলিকের সাথে আপনার রেগুলার আপনার ইন্টারাকশন হয় এবং আপনি অনেক কিছু জানতে পারেন। কিন্তু পাকিস্তানে ওই আপনার আতরাফ ওই বিষয়টা ছিল, এবং সেইখানে আপনার রিচ করা অফিসারদের খুব কঠিন কাজ ছিল। এবং ওই আমরা গিয়ে ওইখানে এই একটা এই আমাদের অ্যাপ্রোচটা অ্যাডমিনিস্ট্রেশনে এইটা অনেক ইসের সৃষ্টি করেছে, আপনার বিভেদ না ঠিক, মানে তাদের অনেক কনফিউশনের সৃষ্টি করেছে। যেমন ধরেন ওইখানে গেলে আমার তখন তো আমরা অনেক জুনিয়র অফিসার, অত আমাদের টাকা পয়সা ছিল না, কিন্তু ওইখানে কোনো সরকারি জিপ নেই, কোনো গাড়ি ছিল না। তাহলে আমাকে ট্যুর করতে হচ্ছে। আমি ন্যাচারালি বাসে আমি আমার পিয়ন পাঠিয়ে যে একটা সিট রাখো বাসে সামনের দিকে রাখতো, ওইখানকার যারা জমিদার শ্রেণী তাদের ভীষণ অপছন্দ হলো। আমি একটা বই লিখেছি, তাতে আমি মেনশন করেছি এটা। সে একদিন আমার অফিসে এসে, আমি ভাবলাম বোধহয় অন্য তদবিরে আসছে, এসে বলে যে এরকম একটা কথা আছে, ম্যাজিস্ট্রেট সাহেব তো, হ্যাঁ, যে আমাদের যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আম আদমিদের সাথে গিয়ে বাসে করে ট্যুর করছে, এটা আমরা বরদাস্ত করতে পারিনি। তো তোমার বোধহয় গাড়ির অসুবিধা আছে, আমি তোমার জন্য একটা গাড়ি আর ড্রাইভার নিয়ে আসছি। চিন্তা করেন অবস্থা। হ্যাঁ, আমি দেখলাম আরে এ তো মহাবিপদ, এই লোক আমি চিনি না, সে কোথাকার জমিদার, সে আমাকে গাড়ি দিতে চায়, ড্রাইভার দিতে চায়। আমি বললাম আচ্ছা আমি করেছি, ব্যবস্থা করেছি, আসবে তুমি, এটা খুবই ধন্যবাদ তোমাকে, তুমি যাও। পরে আমি আমার ডিসিকে ফোন করলে উনি বললেন যে তুমি এদের হাত থেকে বাঁচতে পারবে না, তুমি তাড়াতাড়ি, আমি ফোন করে দিচ্ছি, ব্যাংক থেকে লোন নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলো। হ্যাঁ, এইটা যেমন একটা জিনিস। আপনার বইতেই পড়া যে আপনি যখন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, কাজ পাওয়ার জন্য একজন ধনাঢ্য ব্যবসায়ীকে তখন একজন মন্ত্রী পাঠিয়েছিলেন এবং সেটার ফলাফল স্বরূপ আপনাকে পানি উন্নয়ন বোর্ড ছাড়তে হয়েছিল। হ্যাঁ, না, এটা তো সবসময়ই হয়। এটা আপনার
পাকিস্তান আমলে অনেক কম ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে। এটা আমি কতগুলি এক্সাম্পল বলেছি, কিন্তু এইটা আপনাকে প্রতিনিয়ত এটা ফেস করতে হয়, এবং এটা যদি আপনি ইল করেন তাহলে ভালো, আর না করলে আপনার সমস্যা। তবে আমরা যেহেতু পাকিস্তান আমলে আমরা নিয়োজিত ছিলাম, পাকিস্তানি রিক্রুট, আমাদের মনোবল অনেক অন্যরকম ছিল। এখনকার অফিসাররা এইভাবে আপনার প্রতিরোধ করতেও পারে না। আপনার বাড়ি ফরিদপুর, এবং শুধু ফরিদপুর ভারী হওয়ার কারণেই আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। স্বয়ং অর্থমন্ত্রী আপনাকে প্রপোজ করেছিলেন, তারপরে শেষ পর্যন্ত সেটি চূড়ান্তভাবে অনুমোদন হয়নি। এটা তো ফাইলও নিয়ে গেছিলেন। এই গল্পটা বলে আমরা আবার বিরতিতে যাব। আমি তো তখন রিটায়ার করে গেছি। রিটায়ার করার পরে বোধহয় 1 বছর পার হয়েছে। তারপরে ওই 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় আসলেন ইলেকশনে। আসলে সাইফুর রহমান সাহেবের সাথে কিন্তু এর আগে আমি 5 বছর কাজ করেছি। সুতরাং উনি আমাকে ভালো জানতেন, এবং উনি আমাকে ওই কৃষি ব্যাংকে এমডি করে নিয়ে গেলেন। আর একজনের বিপদ থেকে আমাকে রক্ষা করেছিলেন তখন, এবং উনি আমাকে রাখার জন্য উনি আপনার ফাইন্যান্স মিনিস্ট্রিকে ভেঙে 2 ভাগ করে ব্যাংকিং ডিভিশন করে আমাকে ওখানে রাখলেন। তো ঠিক আছে, উনি বোধহয় আমার উপরে ওনার অনেক আস্থা ছিল, এবং উনি বিষয়টাকে ওইভাবে দেখতেন না যে কে কী তার ব্যাকগ্রাউন্ড এগুলি নিয়ে মাথা ঘাম। উনি কিন্তু একটু টাস্ক ওরিয়েন্টেড লোক ছিলেন। তো উনি একদিন ডেকে আমাকে বললেন, এবং আমার সাথে কথা বলে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক হলো, এবং আমিও সম্মত। আমি খালি একটাই বললাম যে এই 1 বছর 1.5 বছর না, আমাকে একটা ফিক্সড টার্ম, যে আমার তো বয়স আছে এখনও, তাহলে 3 বছরের জন্য। তো উনি সব রাজি টাজি হয়ে ফাইল নিয়ে গেলেন। কিন্তু ফাইনালি যখন গেলেন ওইখানে আপনার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ওনারা জিজ্ঞেস করলো যে আরে এ তো বাড়ি ফরি, হ্যাঁ, নিঃসন্দেহে আওয়ামী লীগ। হ্যাঁ, এবং এই ভাষাটা এরকম বলা হলো যে এ তো মানে ঘাপটি মারা আওয়ামী লীগ। যাই হোক, তারপরে তো আপনার আমি ড্রপ হয়ে গেলাম, এবং ফখরুদ্দিন সাহেবকে আনা হলো। উনিও তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে কেবল রিটায়ার করেছেন। ফখরুদ্দিন সাহেবকে নিয়ে আসা হলো গভর্নর হিসেবে। নাহলে চিন্তা করেন, এটাও একটা মানে কীরকম আমি বলবো ঘটনাচক্র, যে ফখরুদ্দিন এসে আপনার কেয়ারটেকারের চিফ হলেন। চিন্তা করেন, এবং যে নাহলে কিন্তু হ্যাঁ, নাহলে কিন্তু ঘটনা ওখানে যদি আমি আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকতাম, হয়তো অন্যরকম, মানে পুরো জিনিসটাই অন্যরকম হতো। এইগুলি আপনার পরে সেই ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, এবং আপনি প্রধান নির্বাচন কমিশনার হলেন, এবং সেই অংশটা সবচেয়ে ইন্টারেস্টিং বাংলাদেশের সমকালীন রাজনীতিতে। আমরা সেই গল্প শুনবো, তার আগে আরেকটা বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার। চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম ডক্টর এটিএম শামসুল হুদার সঙ্গে। স্যার, তারপরে তা আপনি সচিব হলেন, এবং আপনার ক্যারিয়ারের একটা বড় অংশের একটা বড় সফলতা অনেকেই বলেন গঙ্গার যে পানি চুক্তি সই। এই চুক্তিটার নেপথ্যে আসলে কোন যুক্তিটি কাজ করেছিল, এবং ঢাকায় একাধিক সভা করেছিলেন আপনারা ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে? আচ্ছা, এটা বলি যে এটা কিন্তু মানে দীর্ঘদিনের অনেকের প্রচেষ্টার ফল। কিন্তু এটা মানে এককভাবে কেউ ক্রেডিট নেওয়া কিংবা বাবা নেওয়া এটা ঠিক হবে না। অনেকেই চেষ্টা করেছে। এইটা বরফটা যেভাবে গললো সেটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। সেটা হলো আইকে গুজরাল সাহেব, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। তখন তো প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার দেবগৌড়া। আচ্ছা, তো উনি আসলেন। উনি এসে আমাদের মন্ত্রণালয়ে আসলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে, এবং খুব এক্সক্লুসিভ একটা মিটিং। আমরা শুধু 3 জন ওটার মধ্যে ছিলাম, আমি, মন্ত্রী আর গুজরাল সাহেব। উনি ওনার কোনো কাউকে নিয়ে আসেন না। তো উনি বললেন যে দেখেন, এই টেকনিক্যাল লেভেলের লোকগুলির হাতে আটকে আছে। আমাদের যারা টেকনিক্যাল এক্সপার্ট ওই একটা পজিশন নিয়ে বসে আছে, ওরা নড়ে না, আপনাদের লোকগুলিও নড়ে না। এইটাকে এদের হাত থেকে সরিয়ে আনতে হবে। এবং উনি বললেন যে আই প্রপোজ যে এইটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই পর্যায়ে আমরা সম্পৃক্ত ইনক্লুড করি। হ্যাঁ, তো এইটা উনি বললেন যে আমরা জানি যে আপনার রুলস অফ বিজনেসে এইটা আপনাদের কাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিবেন, এইটা নিয়ে কথা হতে পারে। সুতরাং ইউ টেক ইউর ডিসিশন, যে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা ওইভাবে কাজটা করব।
তো আমরা বললাম যে ঠিক আছে, আমাদের একদিন সময়, রাজ্জাক সাহেব বললেন মন্ত্রীকে যে আমাদের একদিন সময় দেন, আমরা সব দিকে কথাবার্তা বলে আমরা উইল কাম ব্যাক টু ইউ। তারপরে উনি তো রাজনৈতিক লোক, উনি বললেন যে দেখো এটা তো আমাদের বিষয় এবং এইটা ভালো মন্দ যাই হোক এটা তো আমাদের উপরেই আসবে, তো এটা আবার ফরেন মিনিস্ট্রির হাতে ওরা করবে, আমাদের এটা কেমন হবে জিনিসটা। তা আমি ওনাকে বললাম যে স্যার আমি তো এই আরও নিচের লেভেলে অনেক কাজ করছি, এরা যায় আসে, এই ঠিকই বলেছেন ওই মন্ত্রী যে কোনো অগ্রসর হয় না। ওই যায় আপনার 5 স্টার হোটেলে আমরা থাকি, ওরাও থাকে এখানে এসে, এই পার্টি টার্টি হয়, ডিনার পার্টি হয়, এক্সচেঞ্জ অফ গিফট হয়, কিন্তু কাজের কাজ কিছু পায় না। এইটা ঠিকই যে আমাদের এইটাকে একটা ঝাঁকুনি দিতে হবে এবং এটা এই যে বেড়াজালে আটকে আছে এখান থেকে আমাদের বের হয়ে একটা নতুন কিছু করতে হবে। আমার মনে হয় যে আপনি রাজি হয়ে যান। তো উনি আর কিছু বললেন না, মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ নিশ্চয়ই করতে হবে, আলাপ করতে চাই এবং সেই চুক্তি সই হয়েছিল। এবং তিনি কিন্তু পরদিন এসে বললেন, করার পরে আপনার এই তখন ফরেন মিনিস্ট্রিতে যে পরে অনেক দিন হাই কমিশনার ছিল আহমেদ তারেক করিম, পরে উনি ডিজি ছিলেন, হ্যাঁ, ওনাকে দায়িত্ব দেওয়া। আর আমরা থাকলাম পেছনে ব্যাকগ্রাউন্ডে, যে যত টেকনিক্যাল যা কিছু দেওয়ার হ্যাঁ এগুলি করছে। তারপরে আপনি চাকরি থেকে অবসরের পর 2007 সালের একটা সংকটময় মুহূর্ত বাংলাদেশের, তখন তো খুবই বাজে অবস্থা আসলে, এবং সে সময় আবার ডক্টর ফখরুদ্দিন আপনাকে ফোন করলেন। উনি তখন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন এবং আপনি প্রধান নির্বাচন কমিশনার হলেন। এবং আপনি আপনার বইতে লিখছেন যে তখন সবচেয়ে বড় কাজটি ছিল, কঠিন কাজটি ছিল নির্বাচন কমিশনের একটা পচা টাইপের ভাবমূর্তি মানুষের সামনে তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তি উদ্ধার করা। আপনার কি মনে হয় সেটি করা সম্ভব হয়েছিল? হ্যাঁ, আমার তো মনে হয় যে অবশ্যই সম্ভব হয়েছিল, এবং এইটা নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এটা করতে সক্ষম হয়েছি। একটা তো হলো যে আপনার আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের ইমিডিয়েট আগে পূর্বসূরি, তাদের সাথে মানে ওই পাবলিক রিলেশনটা খুব খারাপ ছিল। যেমন ওই গণমাধ্যম আসলে দেখা করছে না, কথা বলতে চায় না। তারপরে আপনার যেমন বিদেশিরা আসলে ইলেকশন কমিশনার অসুস্থ হয়ে আপনার মনে আছে পিজি হাসপাতালে চলে গেলেন উনি, মানে একটা অনীহা ছিল কি করছে কি না করছে, যে জিনিসটাকে আমরা বলি যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এইটার একটা প্রকট অভাব দেখা গেছিল। এইটা আমরা বললাম যে না, আমরা যাই চিন্তা ভাবনা করি, যাই করি, এইটা পাবলিকের সাথে এবং সবার সাথে আমাদের শেয়ার করতে হবে। এটার মধ্যে কোনো গোপনীয়তার কোনো কিছু নাই, কারণ জিনিসটা তো জনগণের, নির্বাচনটা জনগণের। এটা করতে গিয়ে কখনো এরকম হয়েছে যে কোনো একটা জিনিস খুবই ইম্যাচিউর পর্যায়ে আছে, আপনার কোনো কলিগ সেটা গণমাধ্যমকে জানিয়ে দিলেন, এরকম হয়েছে 2-1 বার হয়েছে, অতি উৎসাহে আপনার এটা হয়েছে, 2-1 সময় অসুবিধাও হয়েছে। যেমন একবার এই কতদিনে আমরা ভোটার তালিকা তৈরি করতে পারবো, আর্মির একজন যেমন লেফটেন্যান্ট কর্নেল, আমরা একটা ফিগারের মধ্যে ছিলাম, উনি হঠাৎ করে ওটা অ্যানাউন্স করে দিলেন, যার ফলে আমাদের আর্মি চিফকে রিকোয়েস্ট করতে হলো যে কথা যা বলার কিন্তু আমরা বলছি, আপনাদের লোক যেন মিডিয়ার সাথে কোনো কথা না বলে। এরকম মানে অ্যাজ উই ওয়েন্ট আমরা মানে করতে করতে অনেক আমরা শিখলাম এবং আমরা রেমিডিয়াল মেজার নিয়েছি। ভুলভ্রান্তি অবশ্যই অনেক হয়েছে, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে দিন শেষে কিন্তু আমরা আস্থা অর্জন করতে পেরেছি। একটা বড় কাজ ছিল স্যার ওই সময় ভোটার তালিকাটা করা, কারণ ভোটার তালিকা নিয়ে আসলে মূল ক্রাইসিসটা শুরু হয়েছিল, কারণ অভিযোগ ছিল যে প্রচুর ভুয়া ভোটার সেখানে ছিল, এবং সেই কাজটি নির্বাচন কমিশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহযোগিতা করেছিল, বাংলাদেশ সেনাবাহিনী সে সময় কারিগরি সহযোগিতা করেছিল। এই কাজটা আমাদের অনেকের কাছেই আপনার কমিশনের সবচেয়ে বড় সফলতার জায়গা, যেটা 29 ডিসেম্বর নির্বাচনকেও অনেক বেশি স্মুথ করেছিল। এই কাজটা করার বুদ্ধিটা কার মাথা থেকে আসলো? না, এটা তো তখন আমরা যখন আসলাম অলরেডি তখন বিরোধী দলের একটা প্রচণ্ড দাবি ছিল যে এই ভোটার তালিকা চলবে না, এবং ওনারা কিন্তু অলরেডি এজিটেট করছিলেন ছবিসহ ভোটার তালিকা। এটা তো অলরেডি মাঠে ছিল কথাটা, এবং তখনকার বিরোধী দলের নেত্রী এইটা ছিল এজেন্ডা নাম্বার 1, যে এই ভোটার তালিকা দিয়ে ভোট হবে না এবং ছবিসহ ভোটার তালিকা করতে হবে। সুতরাং আমরা ওইখান থেকে আইডিয়াটা পেলাম, আমাদের কাজ ছিল তারপরে দেখা যে কত কুইকলি এটা করা যায়, এটা আমরা করব। এইখানে একটা সমস্যা ছিল, ওনাদের বোধহয় ধারণা ছিল যে
যারা এই দাবিগুলি করছিলেন যে খুব সহসাই করা যাবে, অল্প সময়। হ্যাঁ অল্প সময়ে। কিন্তু আমরা এইটা যখন ওই পরিকল্পনা পর্যায়ে থাকলো এবং আর্মি, তারপরে আপনার IBM, বিভিন্ন জায়গা থেকে যখন আমরা Help নিলাম। সমস্ত না আমরা নিতে লাগলাম, এস্টিমেট নিতে লাগলাম যে কস্ট কি হবে, সময় কি লাগবে, আমরা দেখি যে কেউ আপনার 18 মাসের নিচে কম সময়ে পারে না। করতে পারছি না। সুতরাং এটা তো একটা কঠিন একটা বিশাল challenge। বিষয় ছিল যে আপনার যেখানে সবাই এক্সপেক্ট করছে যে আপনার 3 মাস 6 মাসের মাথায় আপনি ইলেকশন দিয়ে এই আপনারা বিদায় নেবেন। বিদায় মানে নিবে এবং তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেবে। বিদায় নিবে এবং জটিলতা নিরসন হবে, সেই জায়গায় 18 মাস এটা তো অত্যন্ত একটা খাওয়ানো খুব দুঃসাহসের কাজ ছিল। তারপরেও যেহেতু আমরা একদম ডিটারমিন ছিলাম যে এই 2400 ভোটার তালিকা দিয়ে আমরা ইলেকশন করব, মানে এই শত বিপত্তির মুখেও আমরা ওই অপশনেই গেলাম। এবং এইখানে অবশ্য সবচেয়ে বড় সহযোগিতা আমরা পেয়েছি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। জি, সেটা আপনি আপনার বইয়েও লিখেছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে খানিকটা স্থির। আপনার কাছে যদি একদম খোলা মনে যদি জানতে চাই, এই সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্দেশ্য এবং এই সিটি কর্পোরেশন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনার ধারণা বা বিশ্বাস? এটা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু সুষ্ঠু হতেই হবে। কারণ হলো যে এখানে তো সব শহরের ভোটার, আপনার প্রত্যন্ত অঞ্চলে হলে আপনার ভয়ভীতি দেখায়, যেমন মনে করেন যে আপনার সেই ভোলার একেবারে দুর্গম অঞ্চল, চরফ্যাশন সেখানে, হ্যাঁ, আধা লোককে আসতে দেয় না কিংবা প্রিভেন্ট করে, ভয় দেখায়। এখানে তো ওইসব করার সুযোগ নাই। তারপরে হচ্ছে সারা বাংলাদেশে শুধু 3টা জায়গায় হচ্ছে। ইলেকশন কমিশন যদি চায় হেভি কনসেন্ট্রেশন এখানে এনে মানে কোনো রকম কোনো এই নির্বাচনের মধ্যে কোনো হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনিতেই আমরা যে ছবিসহ ভোটার তালিকায় স্বচ্ছ ব্যালট বাক্স এইটা ওইটা করে এখন একটা কিন্তু, জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ এখন কিন্তু ওইভাবে আপনার ইলেকশনকে ম্যানিপুলেট করা খুব কঠিন। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা যে প্রতিষ্ঠানের এলাকায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন, এই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে এখন কোনটা মনে হয়? এটা সবচেয়ে মানে চ্যালেঞ্জিং কাজ হবে এখানে, যে যারা কমিশনার হবেন, কমিশনার আসবেন এখানে, তাদের ঠিকভাবে নির্বাচন করা। কারণ ওনারা যদি সঠিকভাবে নির্বাচিত হন, ভালো লোক আপনি নির্বাচন করে কমিশনার বানান, তাহলে আপনার যে অন্যান্য আনুষঙ্গিকতা যেগুলি আছে, আইন কানুন যেগুলি আছে, এইগুলি দিয়ে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার ওইটা হয় না। 2 নম্বর, দ্বিতীয় আমি বলবো যে এই নির্বাচন প্রক্রিয়াটা যে কমিশনার কারা হবেন সবাই মিলে করা উচিত। কারণ এক পক্ষ করলে আর একজন ওইটা সন্তুষ্ট থাকে না, এবং ওরা ভালো কাজ করলেও সেটার ওই মানে বিরোধিতা এই করতে থাকে। সেই জন্য মানে ইন্ডিয়াতে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে যেইভাবে হয়, সবগুলি পার্টি যারা পার্লামেন্টে রিপ্রেজেন্টেড থাকে তারা মিলে একটা কমিশন। কমিশনটা করে, যার ফলে কেউ কাউকে খোঁচাখুচির মধ্যে আপনার পড়তে হয় না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শামসুল হুদা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সব দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন বাংলাদেশেও একদিন গঠিত হবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।